বিসমিল্লাহির রহমানির রহিম। বীরত্তর উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে এবং অভিভাবককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ দিদার আলী, সহকারী শিক্ষক, বীরত্তর উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর 11.1 অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ে অনুপাত সমানুপাত, যেমন 11.1 হচ্ছে অনুপাত সমানুপাত নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যেহেতু অনুপাত সমানুপাত নিয়ে এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে, তো আমি প্রথমে তোমাদেরকে অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে, এগুলোর সংজ্ঞা দেবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে আমি চলে যাচ্ছি অনুপাত কাকে বলে। অনুপাত একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। একটি অপরটির কত গুণ তা আমরা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করব। একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করাটাকেই আমরা অনুপাত বলব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন অনুপাত মানে হচ্ছে ভাগ করা। আমি আবার বলতেছি, অনুপাত মানে হচ্ছে ভাগ করা। যেমন পি অনুপাত কিউ, তাহলে আমি এটাকে লিখতে পারি পি ভাগ কিউ। এখানে সংজ্ঞায় বলা আছে যে পি এবং কিউ অবশ্যই সমজাতীয় হইতে হবে এবং একই এককের হইতে হবে। তাহলে এখানে আমরা পি কে বলবো পূর্ব রাশি এবং কিউ কে বলবো উত্তর রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি চলে যাব সমানুপাতে। তাহলে সমানুপাত কাকে বলে? সমানুপাতটা হচ্ছে যদি 7টি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে 7টি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয়। মানে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হলে তখন আমরা তাকে বলবো সমানুপাত। তাহলে এখানে 7টি রাশি কি? তাহলে এখানে এ বি সি ডি, এটা হচ্ছে 7টি রাশি। তাহলে এই 7টি রাশি এরূপ 7টি রাশি হলে আমরা একে লিখতে পারি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। তাহলে 7টি রাশি আমরা লিখতে পারি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। এখানে সমানুপাতের 7টি রাশি একজাতীয় হওয়ার প্রয়োজন হয় না, মানে 4টা রাশির অনুপাত সমান হওয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয় তখন আমরা তাকে বলবো সমানুপাত। এখানে 4টি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রত্যেক অনুপাতের রাশি দুটি একজাতীয় হলেই চলে, শুধুমাত্র দুটো রাশির অনুপাত সমান হলে চলবে। এখানে 4টি রাশি সমজাতীয় হওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাব ক্রমিক সমানুপাত। সর্বশেষ ক্রমিক সমানুপাত কাকে বলে? এটা খুবই সহজ জিনিস, তোমরা মনোযোগ দিলে এটা ভালোভাবে বুঝতে পারবে। 3টি সমজাতীয় রাশি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হলে রাশি 3টিকে ক্রমিক সমানুপাত বলে। আমি আবার বলতেছি, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের যদি সমান হয় তখন তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। যেমন এখানে এ বি সি, এখানে এটা হচ্ছে প্রথম রাশি, বিটা হচ্ছে দ্বিতীয় রাশি, সিটা হচ্ছে তৃতীয় রাশি। আমার সংজ্ঞায় আমি বলছি যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত। তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত হচ্ছে এ অনুপাত বি, আবার সমান দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত। তাহলে এখানে বিটা কি দ্বিতীয় রাশিতে, দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তখন তাকে আমরা বলবো ক্রমিক সমানুপাত। তাহলে আমরা এখানে লিখতে পারি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে আমি আগে বলছি অনুপাত মানে হচ্ছে ভাগ করা। তাহলে এখানে আমি লিখতে পারি এ ভাগ বি সমান বি ভাগ সি। তাহলে এখানে যদি আমরা হারাহারি গুণ করি, বির সাথে বি গুণ করলে হবে বি স্কয়ার, আর এর সাথে সি গুণ করলে হবে এসি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে আর কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্র না, জাস্ট বেসিক, তোমাকে অবশ্যই এগুলো সম্পর্কে জানতে হবে, এটাকে সূত্র বলে না। যেমন আমি এখানে আলোচনা করবো ব্যস্তকরণ, একান্তরকরণ, যোজন বিয়োজন, এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তারপরে আমার 1 নম্বরে আছে এ অনুপাত বি সমান সি অনুপাত বি। তাহলে আমি আগে বলেছি অনুপাত মানে হচ্ছে ভাগ করা। তাহলে আমি অনুপাত বিকে লিখতে পারি এ ভাগ বি, সি অনুপাত বিকে লিখতে পারি সি ভাগ বি বলে বি বাই এ সমান বি বাই সি। তার মানে এটা হচ্ছে, এটা আমি কিভাবে লিখলাম, এ বিটাকে আমি লবে নিয়ে যাব আর এটাকে আমি হরে নিয়ে যাব। মানে আমি যদি উল্টাই দিই, এটাকে আমি বিকে দেবো, বিটাকে হরটাকে লবে দেবো, লবটাকে যদি আমি হরে নিই সেটা হচ্ছে ব্যস্ত। আমি আবার বলতেছি, যেমন এখানে এ বাই বি সমান সি বাই বি, এবং বিটাকে আমি লবে নিয়ে যাব, এটাকে আমি হরে নিয়ে যাব। মানে আমি উল্টাই দেবো, হরটাকে লবে নিয়ে যাব, লবটাকে হরে নেওয়াটাই হচ্ছে ব্যস্ত করা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যাব 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রটা হচ্ছে কি a অনুপাত b সমান c অনুপাত b, অর্থাৎ অনুপাত মানে হচ্ছে ভাগ করা। তাহলে a অনুপাত b কে আমি লিখতে পারি a ভাগ b সমান c অনুপাত d কে আমি লিখতে পারি c ভাগ b বলে। তাহলে আমি এখানে লিখতে পারি a বাই c সমান b বাই d। এটা আমি কিভাবে লিখলাম, এখানে এটা হচ্ছে বাম পক্ষে আছে, c টা ডান পক্ষে আছে, তার মানে আমি এটাকে একান্তরকরণ করব। তাহলে a বাই c সমান হচ্ছে b বাই d, এটাকে বলা হয় একান্তরকরণ। 2 নম্বর গেল। 3 নম্বর আছে a অনুপাত b সমান c অনুপাত b, অর্থাৎ a বাই b সমান c বাই b বলে আমরা এটাকে যোজন করব। যোজনটা হচ্ছে কি লবের সাথে আমরা হরটাকে যোগ করব, এটাই হচ্ছে যোজন। যেমন এখানে লব আছে a, হর আছে b, তাহলে আমরা যদি যোজন করি তাহলে হবে a প্লাস b, তার মানে এখানে লিখলাম a প্লাস b, আর হর b যেভাবে আছে আমি ওভাবে লিখলাম। এখানে c ভাগ d, এখানে আমরা যোজন করব, তো যদি যোজন করি তার মানে হবে লব প্লাস হর। তাহলে এখানে লব হচ্ছে c, হর হচ্ছে b, তার মানে c প্লাস d বাই d, এটা হচ্ছে যোজন। এরপর আমরা করব বিয়োজন। 4 নম্বর হচ্ছে a ভাগ b, a অনুপাত b সমান c অনুপাত d হলে আমরা লিখতে পারি a বাই b সমান c বাই d। এখন এটাকে আমরা করব বিয়োজন, এটাকে আমরা করব বিয়োজন। তাহলে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে এখানে আমরা যোজনের বিপরীতটা হচ্ছে বিয়োজন, তাহলে এখানে হবে লব মাইনাস হর। তাহলে এখানে লব আছে a, হর আছে b, তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস b, আর b টা অপরিবর্তিত রয়ে গেল সমান এখানে আছে লব c, হর হচ্ছে b, তাহলে যেটা আমরা বিয়োজন করব চিহ্ন হবে মাইনাস, তাহলে হবে c মাইনাস d আর ভাগ d। তাহলে এই গেল বিয়োজন, যোজন বিয়োজন ব্যস্তকরণ একান্তরকরণ। এখন আমরা যোজন বিয়োজন একসাথে করব। তোমরা যেহেতু যোজনটা আলাদাভাবে বুঝতে পেরেছো, বুঝছো এবং বিয়োজনটাও আলাদাভাবে বুঝতে পেরেছো, তাহলে এখন আমরা যদি দুটো একসাথে করি, লক্ষ্য করো তোমরা, যেমন এখানে a অনুপাত b সমান c অনুপাত d, তাহলে আমরা লিখতে পারি a বাই b সমান c বাই d হলে তাহলে আমরা যোজন মানে হচ্ছে লব প্লাস হর। তাহলে এখানে লব আছে a, হর আছে b, তাহলে লিখতে পারি a প্লাস b। তারপর হচ্ছে বিয়োজন, লব মাইনাস হর মানে উপরেরটা মাইনাস নিচেরটা a মাইনাস b সমান এখানেও c বার d, লব প্লাস হর, যখন আমরা যোজন করব উপরেরটা প্লাস নিচেরটা তাহলে c প্লাস d, আর যখন আমরা বিয়োজন করব উপরেরটা মাইনাস নিচেরটা মানে লব মাইনাস হর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যোজন বিয়োজন একান্তরকরণ ব্যস্তকরণ এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 6 নম্বর সূত্রে। 6 নম্বর সূত্র হচ্ছে a অনুপাত b সমান b অনুপাত c হলে আমরা এটাকে লিখতে পারি, অনুপাত মানে হচ্ছে ভাগ করা, a বাই b সমান b বাই c হলে আমরা এই সূত্রটা আগে আলোচনা করেছি ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাত সংজ্ঞাটা দেওয়ার সময় আমি এটা আলোচনা করেছি, তাহলে আমরা এখানে আর বন্ধুরা লিখতে পারি b স্কয়ার সমান ac। এখন আমরা আসি 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র হচ্ছে a অনুপাত b এর দ্বিগুণানুপাত। আচ্ছা, a অনুপাত b এর দ্বিগুণানুপাত হচ্ছে সমান a স্কয়ার অনুপাত b স্কয়ার, মানে পূর্ব রাশির বর্গ ও উত্তর রাশির বর্গের অনুপাতকে আমরা বলবো দ্বিগুণানুপাত। আমি আবার বলতেছি, পূর্ব রাশির বর্গ ও উত্তর রাশির বর্গের অনুপাতকে আমরা বলবো দ্বিগুণানুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ আমি 8 নম্বরে চলে যাব। a অনুপাত b এর দ্বিবিভাজিত অনুপাত। a অনুপাত b এর দ্বিবিভাজিত অনুপাত। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a অনুপাত b এর দ্বিবিভাজিত অনুপাতটা হচ্ছে পূর্ব রাশির বর্গমূল অনুপাত উত্তর রাশির বর্গমূলকে আমরা বলবো দ্বিবিভাজিত অনুপাত। আমি আবার বলতেছি, পূর্ব রাশির বর্গমূল অনুপাত উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে আমরা বলবো দ্বিবিভাজিত অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের কয়েকটা অঙ্ক সলভ করাবো। এখন আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যেমন যদি a অনুপাত b সমান b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে যেমন কতে আছে a ভাগ c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এখানে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখন এখানে আমরা ওই যে a অনুপাত b সমান b অনুপাত c যেটা দেওয়া আছে সেটাকে আমরা আগে সমাধান করব। তাহলে এখানে দেওয়া আছে
দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c। তাহলে আমি আগে বলেছি অনুপাত মানে হচ্ছে ভাগ করা, তাহলে আমি এখানে লিখতে পারি a ভাগ b সমান b ভাগ c। তাহলে আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে হবে b স্কয়ার সমান ac। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান হচ্ছে a ভাগ c। বাম পক্ষে আমার কোনো কাজ করার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি ডান পক্ষে চলে যাব। ডান পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা, যেমন a স্কয়ার কোনো মান নেই, তাহলে আমরা a স্কয়ার সরাসরি যে ব্যবস্থা করে লিখে দেবো। আর b স্কয়ার সমান হচ্ছে ac, তাহলে আমি এটাকে লিখব ac। নিচে b স্কয়ার মান হচ্ছে ac প্লাস আর c স্কয়ার আমরা লিখে দেব। এখন a স্কয়ার প্লাস ac, এখান থেকে আমরা কমন নিতে পারি a, তাহলে আমার থাকে আলটিমেটলি a প্লাস c। ac প্লাস c স্কয়ার, এখান থেকে আমি কমন নিতে পারি c, তাহলে আমার থাকতেছে a প্লাস c। তাহলে আমার এখানে a প্লাস c আমি কাটতে পারি, আলটিমেটলি আমার থাকতেছে a ভাগ c। তাহলে আমার বাম পক্ষ a বাই c, ডান পক্ষ a বাই c। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু আমাকে বলছে প্রমাণ করো, তাহলে এটা হবে প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি খ নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা খাতায় উঠিয়ে নাও। এখন আমি খ নম্বরটা সলভ করব। তাহলে আমার খ নম্বর প্রশ্ন কি ছিল, আমি খ নম্বর প্রশ্নটা উঠাচ্ছি। তাহলে আমার খ নম্বর প্রশ্ন ছিল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই ছিল আমার প্রশ্নটি। এখন আমি সেই আমার যেটা দেওয়া আছে আমি সেটা আবার লিখব। তাহলে আমার এখানে দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c। তাহলে আমি এটাকে লিখতে পারি a ভাগ b সমান b ভাগ c, আর আরেক গুণগুলো হবে b স্কয়ার সমান ac। এটা আমার দেওয়া আছে। এখন আমি আমার মূল অঙ্কে চলে যাব। তাহলে বাম পক্ষটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এই ছিল আমার বাম পক্ষ। এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই পুরো রাশির সাথে গুণাকার। এখন আমি এটাকে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ভাগ a কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ভাগ v কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাকে আমি লিখতে পারি ভাগ c কিউব। তাহলে আমি আলটিমেটলি a কিউবের সাথে a স্কয়ারের সাথে a কিউব কাটে এখানে থাকে a, b স্কয়ারের সাথে b কিউব কাটে এখানে থাকে b, c স্কয়ারের সাথে c কিউব কাটে এখানে থাকে c। তাহলে আমার আলটিমেটলি এখানে কি থাকতেছে b স্কয়ার c স্কয়ার বাই a প্লাস এখানে থাকতেছে a স্কয়ার c স্কয়ার বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার বাই c। তাহলে আমরা এখন মান বসাবো a, তাহলে এখানে b স্কয়ার, এই b স্কয়ার মান হচ্ছে ac, b স্কয়ার মান হচ্ছে ac ইনটু c স্কয়ার প্লাস এখন আমি এটাকে লিখতে পারি ac হোল স্কয়ার বাই b প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ার মান হচ্ছে ac, আমি লিখলাম ac আর c। তাহলে এখানে a যদি আমি কাটি তাহলে এখানে থাকে c কিউব প্লাস ac হোল স্কয়ার, এখানে ac মান হচ্ছে b স্কয়ার, তার মানে b স্কয়ার তারপরে হোল স্কয়ার নিচে হচ্ছে b প্লাস এখানে c যদি কাটি তাহলে থাকে a কিউব আলটিমেটলি c কিউব প্লাস তাহলে এখানে b টু দি পাওয়ার 4 ভাগ b প্লাস a কিউব। তাহলে আমি এটাকে লিখতে পারি, তাহলে এখানে b হচ্ছে 4টা, এখানে আছে একটা, তাহলে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 3টা। তাহলে আমি যদি এটাকে সাজিয়ে নিই আমার হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটি হচ্ছে আমার ডান পক্ষ। সুতরাং তোমরা লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অধ্যায়ের আমি যে আলোচনাগুলো করেছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমি
চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।